আলোচনায় আমরা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন চলে যাব। আগে চলে এসছে আগে যেটা আমরা প্রথম 5টা করেছিলাম। আচ্ছা, তো আমরা হচ্ছে মনে হচ্ছে সাধারণ বার্ষিক যেটা 3.5 ওই পর্যন্ত হচ্ছে আমরা গত ক্লাস দেখছিলাম 3.5 পর্যন্ত। আজকে আমরা 3.6 থেকে দেখবো যে চক্রবৃদ্ধি সুদের সংখ্যা বাড়তে থাকলে ভবিষ্যৎ মূল্যের উপরে কি প্রভাব পড়ে। এই প্রশ্নটা দেখো ঢাকা বোর্ড 2016 আবার সিলেট বোর্ড 2017 এসছে, যেটা খুব পড়ে বেশি 2017-তে। দেখিনি আমরা প্রশ্নটা যে বলেছি চক্রবৃদ্ধি সুদের সংখ্যা, আসলে চক্রবৃদ্ধি সুদের সংখ্যা বাড়লেও ভবিষ্যৎ মূল্যের উপর প্রভাব পড়বে। মোট কথা যদি চক্রবৃদ্ধি সুদের সংখ্যা বাড়ে ভবিষ্যৎ মূল্য বাড়বে, এটা তো আমরা কমন সেন্সে বুঝতে পারি, তাই না? যদি একটা সুদের সংখ্যা বাড়ে, ধরো তোমাকে কেউ 10% সুদ দিত, সেই জায়গায় যদি তোমাকে 15% সুদ দেয়, তাহলে তোমার ভবিষ্যৎ মূল্য অবশ্যই কি হবে, বাড়বে। তো এটা হচ্ছে তোমার জ্ঞানের উত্তর যে চক্রবৃদ্ধি সুদের সংখ্যা বাড়তে থাকলে ভবিষ্যতে সুদের পরিমাণ বাড়তে থাকে। তো এইটুকু জ্ঞান গেল। এখন তোমার যেহেতু অনুধাবন, এই জিনিসটাকে তোমাকে আবার এক্সপ্লেন বা ব্যাখ্যা করে বলতে হবে। তো এখানে একটা উদাহরণ দিয়ে তোমার এই ব্যাখ্যাটাকে কমপ্লিট করেছে। যেমন বলেছে যে 100 টাকা 10% বার্ষিক সুদে হারে 1 বছর পরে ভবিষ্যৎ মূল্য হবে 110 টাকা। জাস্ট 100 টাকার একটা উদাহরণ বলেছে, 10% একটা উদাহরণ করে নিয়েছে, মেয়াদও এখানে 1 রাখছে। এখন 1 আছে বলে এন এর মান 1 দেয়নি, কারণ 1 দিলেও তা না দিলেও তা, তোমরা দিয়ে নিতে পারো। 1 কে পাওয়ার করলে যা তাই হয়, ঠিক আছে। কিন্তু বছরে 2 বার চক্রবৃদ্ধি করলে, ঠিক আছে, তখন হচ্ছে তোমার ভবিষ্যৎ মূল্য হবে, দেখো এখানে 5 দিয়েছে আর এখানে 2 দিয়েছে, একটু সংক্ষিপ্ত করে দিয়েছে, বোঝার বিষয় আছে। এখানে দেখো বছরে যদি 2 বার চক্রবৃদ্ধি হয়, তাহলে এখানে এম, আমরা প্রত্যেকেই জানি চক্রবৃদ্ধির সংখ্যাকে আমরা এম দিয়ে বুঝাই, তখন এম এর মান চলে আসবে হচ্ছে 2, ঠিক আছে। বছরে যখন 2 বার চক্রবৃদ্ধি হবে তখন এম এর মান চলে আসবে 2। তাহলে এখানে 2 কিভাবে 5 কিভাবে হলো, ছোট করে দিয়েছে, 0.10 কে 2 দিয়ে ভাগ করার পর এখানে 5 হয়েছে। আর এখানে এন এর মান 1 এর সাথে 2 গুণ করলে কি হয়, 2। ক্লিয়ারলি দেখাই। আচ্ছা, তাহলে তাহলে দেখো আমি শেষ করে তারপর বোর্ড ইউজ করে দেখাচ্ছি। যখন আমার চক্রবৃদ্ধি কর্মের সংখ্যা বাড়বে, যেমন আগে আমার চক্রবৃদ্ধি কর্মের সংখ্যা ছিল 1, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার উত্তর দিচ্ছে 110। আর যখন আমাদের হচ্ছে চক্রবৃদ্ধি কর্মের সংখ্যা একটু বাড়লো, তখন কিন্তু আবার 110.25, মানে কিছু টাকা বেশি আসলো, ঠিক আছে। এখন আবার যদি আমরা চক্রবৃদ্ধিকরণের সংখ্যা হচ্ছে তোমার 4 ধরি, এটা কিন্তু ধরে নিচ্ছ, তুমি যদি এটাকে আরো কম বেশি ধরতেছো তুমি ধরতে পারো, কিন্তু ধরাটাও কিন্তু আবার ইয়ে করতে হবে, আমাদের নিয়ম আছে, হয়তো তোমার মনে আছে যে অর্ধবার্ষিক বললে 2, ত্রৈমাসিক বললে 4, তারপর মাসিক বললে 12, তো ওই হিসাবে কিন্তু এর মানটা এখানে ধরা হয়েছে। এখানে 4 দিয়ে ধরেছি, তাহলে উপরে আমার 4 দিয়ে গুণ হয়েছে আর নিচে আমার 4 দিয়ে ভাগ হয়েছে, তখন দেখো আবার বেড়ে হয়ে গেল 110.38। মানে হচ্ছে যে তোমার যতবার তুমি এই যে এম এর মানকে বাড়িয়েছো, ততবারই তোমার মূল্য 110 থেকে 110.38 মানে মূল্য বাড়তে থাকে। তো এটা তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখিয়েছে যে যত আমার ভবিষ্যৎ মূল্য সংখ্যা বা চক্রবৃদ্ধিকরণের সংখ্যা বাড়বে, তখন সেটাকে আমরা বলছি আমাদের সুদের হারও বাড়বে। আমাদেরকে মনে রাখতে হবে চক্রবৃদ্ধিকরণের সংখ্যা, চক্রবৃদ্ধিকরণের সংখ্যাকে আমরা এম দিয়ে প্রকাশ করি, এম এর মানকে আমরা বাড়িয়ে বাড়িয়ে এটাকে আমরা প্রুফ করে দেখাবো, ঠিক আছে। এই হলো বিষয়টা। তো এটা হচ্ছে আমাদের কোন সূত্র দিয়ে করেছি আমরা, এটা তো আমাদের নর্মাল সূত্র, যেটা হচ্ছে আমরা সবসময় করি ফিউচার ভ্যালু, সেই সূত্রটা দিয়ে এটা করা হয়েছে। ফিউচার ভ্যালু যে সূত্রটা, যে আমরা যে সূত্রটা সবসময় পড়ে আসতেছি ফিউচার ভ্যালু, সেই সূত্রটা দিয়ে এটা করা হয়েছে। তো এখানে হচ্ছে তোমার প্রেজেন্ট ভ্যালু
কিন্তু হচ্ছে 1 প্লাস কে বা আই, আমরা যেটা ইচ্ছে সেটাই নিতে পারি, কে টু দি পাওয়ার এন। এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে। তো আমরা আমাদের এই উদাহরণটা বোঝানোর জন্য এটা চক্রবৃদ্ধিকরণের সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি, এম দিয়ে। চক্রবৃদ্ধিকরণের সংখ্যাকে আমরা এম দিয়ে প্রকাশ করছি। তো একবার আমরা এম এর মান ধরছি 2, আরেকবার আমরা এম এর মান ধরছি 4। এইভাবে করে এই সূত্রটার উপরে প্রয়োগ করে আমরা দেখাবো যে চক্রবৃদ্ধিকরণের সংখ্যা যত বাড়ে ততই আমার ভবিষ্যৎ মূল্য কি হয়, বাড়তে থাকে। আমাদের প্রশ্ন ছিল যে চক্রবৃদ্ধিকরণের সংখ্যা বাড়লে ভবিষ্যৎ মূল্যের উপরে কি প্রভাব পড়ে। আমাদের উত্তর হলো চক্রবৃদ্ধিকরণের সংখ্যা বাড়লে ভবিষ্যৎ মূল্য বাড়তে থাকে। এই কারণে চক্রবৃদ্ধিকরণের সংখ্যাকে আমরা বাড়িয়ে দেখাবো, কমালে কিন্তু হবে না। তুমি 2, 4 বা এখানে এরপরে আমরা এই দুটো দেখালেই হয়। আমরা দেখিয়ে দেখবো যে আমাদের মূল্যটা বাড়তে থাকে। এই জিনিসটাকে জাস্ট দেখো যে উদাহরণে দেখিয়েছে। তো এটা এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসলে কিন্তু আমাদের এরকম উদাহরণ দিয়ে দিলে আমাদের জন্য সবচেয়ে বেটার, ঠিক আছে। তো এরকম খাতা আমরা কম পাই যারা এরকম উদাহরণ দিয়ে দেয়, কিন্তু এরকম খাতা পেলে আমরা 2 এ 2 দেই। অন্যথায় এই ধরনের প্রশ্ন কেউ যদি শুধু লিখে দেয় যে বাড়তেই থাকে বা বাড়তেই পারে, প্রুফ করে না, সেক্ষেত্রে 2 এ 1 দেওয়া হয়, ঠিক আছে। তাহলে আমরা চেষ্টা করব প্রশ্ন বুঝে এই ধরনের প্রশ্ন আসলে এটুকু দেখিয়ে দিতে। তো বর্তমান মূল্য তুমি 100 ধরো, 50 ধরো বা 1000 ধরো, যেটাই ধরো তোমার ইচ্ছা। সুদের হারটাও তোমার ইচ্ছা, 10% না ধরে তুমি 15% ধরো, 20% ধরো, উদাহরণ। শুধু হচ্ছে তোমার চক্রবৃদ্ধিকরণ সংখ্যাগুলোকে তুমি বাড়াবা। কারণ প্রশ্নে তোমাকে বলেছে যে চক্রবৃদ্ধিকরণের সংখ্যা বাড়লে ভবিষ্যৎ মূল্যের উপরে কি প্রভাব পড়বে। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাচ্ছি 3.7-এ। অর্থের সময় মূল্য ধারণা কেন পছন্দনীয়, অথবা তোমাকে বলেছে অর্থের সময় মূল্য বলতে কি বোঝায়। আচ্ছা, তো আমরা প্রত্যেককে জানি যে সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় সেটাকে আমরা অর্থ সময়ের মূল্য বলি। অর্থ সময়ের মূল্য আমাদের জানা এই জন্যই প্রয়োজন যে অর্থ সময়ের মূল্য না জানলে একজন বিনিয়োগকারী সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারবে না। কারণ প্রত্যেকেরই হচ্ছে বর্তমানটা বেশি পছন্দ, আর ভবিষ্যতে সে তখনই কোনো বিনিয়োগ করতে আগ্রহী হবে যখন সেটা বর্তমান মূল্য থেকে বেশি তাকে মূল্য দিবে। এই সমস্ত কারণে হচ্ছে অর্থ সময়ের মূল্য ধারণাটা আমাদের পছন্দনীয়, বা অর্থ সময়ের মূল্যটা ব্যবসায় প্রয়োগ হয়। এটা বিভিন্ন ভাবে লেখা যায়। এখানে তুমি এটুকু নিতে পারো, ভেতরের আলোচনাতে কারণ নিতে পারো, কিন্তু এইটাই যে তোমার দিতে হবে এরকম কিছু না। আচ্ছা, তাহলে এটা কিন্তু আরো অনেক বড় করেও দেওয়া যায়। অর্থ সময় মূল্য কেন পছন্দ, কারণ তোমার এখানে ইনফ্লেশন আছে বা তোমার মুদ্রাস্ফীতি আছে, তারপর ভবিষ্যৎ অনিশ্চিত। আমরা প্রত্যেকেই জানি যে আগামী দিন আমরা বাঁচবো কি বাঁচবো না তার কোনো নিশ্চয়তা নাই। তারপর হচ্ছে মুদ্রাস্ফীতির কারণে দ্রব্যমূল্য বেড়ে যায়। এই সমস্ত কারণেই হচ্ছে আমাদের প্রত্যেকেরই বর্তমানটা বেশি পছন্দ, এবং এই অর্থ সময়ের মূল্যের ধারণা অনুযায়ী আমরা তোমার এই সময়ের মূল্যটা যেহেতু বের করে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারি, এই কারণে অর্থ সময় মূল্য ধারণা আমাদের বেশি পছন্দ। তো বিভিন্ন ভাবে এই উত্তরটা দেওয়া যায়। এরপরে আসছে 3.8। তিন দশমিক আটে বলেছে যে প্রকৃত চক্রবৃদ্ধি হারে প্রকৃত সুদের হার পরিবর্তিত হয় কেন, ব্যাখ্যা করো। আচ্ছা, অর্থ সময়ের মূল্যের অনুধাবন কিন্তু একটু কঠিন। কঠিন বলতে এখানে তোমার না বুঝে উল্টাপাল্টা কিছু লিখতে পারবা না। অর্থ সময়ের মূল্যের চ্যাপ্টারটাই এরকম যে তুমি এখানে থিওরি গুলো আসলে এখানে কঠিন, কারণ এখানে অঙ্ক সোজা আমি মনে করি। দেখো এখানে প্রশ্নটাই তোমাকে আগে বুঝতে হবে। চক্রবৃদ্ধি হারে প্রকৃত সুদের হার পরিবর্তিত হয় কেন, ব্যাখ্যা করো। গত ক্লাসে কিন্তু আমরা সুদের হার কিরকম, কত রকমের, সেগুলো আমরা দেখেছি। এটা দেখা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই সুদের হার নিয়ে কিন্তু আমাদের ম্যাক্সিমাম অনুধাবনী প্রশ্নগুলো হয়ে থাকে। চক্রবৃদ্ধির হারে কেন সুদের হার পরিবর্তিত হয়, একটু আগে আমরা দেখে এসেছি চক্রবৃদ্ধি জিনিসটা কি।
ঠিক আছে। আর প্রকৃত সুদের হার আমরা কি বলি, বাস্তব পক্ষে বা প্রকৃত পক্ষে একটা ব্যাংক থেকে আমরা লোন আনলে বা যে কোনো জায়গা থেকে লোন আনলে আমাদেরকে যেই পরিমাণে সুদ বাস্তবিক অর্থে প্রদান করতে হয় সেটাকে আমরা বলি হচ্ছে প্রকৃত সুদের হার। তো তোমাকে প্রশ্ন করেছে প্রকৃত সুদের হার চক্রবৃদ্ধির হারে কেন পরিবর্তিত হয়, ব্যাখ্যা করো। আচ্ছা তাহলে দেখো আমরা উত্তরটা জেনে নিই যে প্রকৃত সুদের হারটা তো আমরা জেনে নিলাম। আবার চক্রবৃদ্ধিকরণের সংখ্যা এম বলতে একটি বছরে কতবার সুদ প্রদান করা হয় তা বোঝায়। এই যে আমরা সূত্রে যে এম ব্যবহার করি, একটু আগে আমরা সূত্র দেখে আসলাম, এই এম দিয়ে আমরা কি বুঝাই, চক্রবৃদ্ধিকরণের সংখ্যা। তার মানে একটা বছরে তোমাকে একটা ব্যাংক কতবার সুদ দিবে। ব্যাংক কিন্তু আমাদের বছরে যে ইয়ারলি একটা সুদ দেয় এরকম না, অনেক সময় 6 মাসে আমাদেরকে সুদ দেয়, অনেক সময় 3 মাস করে আমাদেরকে সুদ দেয়, অনেক সময় আমাদেরকে মাসে মাসে সুদ দেয়। এটা আমাদেরকে তোমার চুক্তির ধরনের উপরে নির্ভর করে। এটা ব্যাংক যেরকম আমাদেরকে দেয়, আবার আমাদের কাছ থেকে যখন আমরা লোন নেই তখন আমাদের কাছ থেকে নেয়। তো প্রকৃত পক্ষে একটা ব্যাংক বছরে কতবার সুদ দেয় সেটাকে আমরা এম বা চক্রবৃদ্ধিকরণের সংখ্যা দিয়ে প্রকাশ করি। দেখো এখন বলেছে চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পাওয়া মানেই হলো মানে কোনো বছরে সুদ প্রদানের পরিমাণ বৃদ্ধি পাওয়া, যেটা আমরা একটু আগে প্রমাণ করে দেখে এসেছি যে চক্রবৃদ্ধিকরণের সংখ্যা বাড়লে আমাদের সুদের হার কি হয়, বাড়তে থাকে। চক্রবৃদ্ধি বলতে সুদ আসলের উপরে যে সুদ প্রদান করা হয় তা বোঝায়। চক্রবৃদ্ধি বলতে কি বোঝায়, এক গত বছরের আসল আর সুদ দুইটা মিলেই হয় আমার সুদ আসল। এই সুদ আসলের উপরে আবার নতুন করে যে সুদটা প্রদান করা হয় সেটাকে আমরা বলি চক্রবৃদ্ধি সুদ। প্রকৃত সুদ নির্ণয়ে চক্রবৃদ্ধি সংখ্যাকে সমন্বয় করে কোন বছরে প্রকৃত সুদের হার নির্ণয় করা হয়। এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে চক্রবৃদ্ধিকরণের সংখ্যা বৃদ্ধি পেলে প্রকৃত সুদের হার বৃদ্ধি পাবে। আচ্ছা তাহলে দেখো একটা জিনিস, এই যে এটা এই প্রশ্নটার মধ্যে তোমার 80% মিল আছে। কিরকম মিল, এখানে দেখো প্রশ্নটা বলেছে চক্রবৃদ্ধি হারে প্রকৃত সুদের হার পরিবর্তিত হয় কেন, আর এখানে বলেছে যে চক্রবৃদ্ধিকরণের সংখ্যা বাড়তে থাকলে ভবিষ্যৎ মূল্যের উপর কি প্রভাব পড়ে। মোট কথা হচ্ছে এখানে বলেছে মূল্যের উপরে প্রভাব পড়ে, আর এই প্রশ্ন বলেছে সুদের উপরে প্রভাব পড়ে, কিন্তু বিষয়টা কিন্তু এক। তাহলে দেখবে ওই উপরের উত্তরটাকে শুধু আমাদের একটা উদাহরণ দিয়ে দেখিয়েছে, আর নিচের উত্তরটা হচ্ছে আমাদের আহ আহ তোমার উদাহরণ না দিয়ে থিওরিটিক্যালি বলেছে। তাহলে মূল কথা আমরা বুঝে নিলে আমাদের একই প্রশ্ন বিভিন্ন ভাবে আসতে পারে। আমি আমি একটু আবার সামারাইজ করি, আমি জানি যে বইয়ের কথাগুলো তোমাদেরকে বুঝতে একটু অসুবিধা হচ্ছে। মূল কথা হচ্ছে যে চক্রবৃদ্ধি সুদকে একটু জেনে নিই। যখন আমরা সুদ এবং আসল, এক কথা বলে সুদ আসলের উপরে আমরা সুদ দেই তখন সেই সুদটাকে আমরা চক্রবৃদ্ধি সুদ বলি। ক্লিয়ার? সুদ আসলের উপরে যে সুদটা দেওয়া হয় সেটাকে আমরা বলি চক্রবৃদ্ধি সুদ, যেটাকে আমরা এম দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, এখন মোট কথা হচ্ছে এম এর মান যত বাড়বে তত আমার ভবিষ্যৎ মূল্যও বাড়বে, আমার সুদের পরিমাণও বাড়বে। বুঝতেই পারছো? তাহলে এটাই উত্তর। আমি কিভাবে লিখতে পারি যে তোমার হচ্ছে যে চক্রবৃদ্ধিকরণ সুদ বলতে আমরা বোঝাই সুদ এবং আসলের উপরে যেই সুদটা প্রদান করা হয় সেটাকে আমরা বলি চক্রবৃদ্ধি সুদ। তো চক্রবৃদ্ধি সুদটা ক্ষেত্রে এম এর মান বা চক্রবৃদ্ধিকরণের সংখ্যা যত বাড়বে তত আমাদের ভবিষ্যৎ মূল্য বাড়বে এবং তত আমাদের প্রকৃত সুদের হারও বৃদ্ধি পাবে। ঠিক আছে, এই হলো আমাদের মূল কথা। তাহলে এটা একটু আমরা বুঝে নিয়ে 2-3 বার এই উত্তরগুলো পড়লে কিন্তু আমরা নিজের মতো লিখতে পারবো, তা না হলে কিন্তু এই জাতীয় প্রশ্ন আমাদের ভুল হয়ে যাবে যদি আমরা বানিয়ে লিখতে যাই। আচ্ছা তাহলে এই গেল আমাদের 3.8। তোমাদের প্রশ্নে অসুবিধা হলে জয়ন্ত প্রশ্নে ইয়াস না তাহমিনা বরাবরই তোমরাই থাকো দুজন ঘুরে ফিরে। তো তোমাদের দুজনেরই যদি কোনো প্রবলেম হয় তাহলে জিজ্ঞাসা করবা, ঠিক আছে? আমি তো তোমরা পরীক্ষার্থী বলে একটু দ্রুত আগাই, যেহেতু এগুলো আমাদের পড়া হয়েছে এই কারণে। আরেকটা বিষয় আছে, আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়েছি তখন কিন্তু আমরা একদম নতুন ছিলাম, তখন আমরা কিন্তু অনেক কিছুই বুঝি নাই এই শব্দগুলা। তো এখন কিন্তু আমরা পুরাতন হয়েছে, এখন কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পেরেছি, আর যত বুঝতে পারবো তত কিন্তু আমাদের প্রশ্নও বেশি হবে। দেখবা যে কোনো আচ্ছা টপিকে ম্যাম, যদি আমাদের নাই বোঝো তুমি সিলেবাসটা কিন্তু কোনো প্রশ্ন কমায় করতে পারবা না। আর যে টপিকটা তুমি বুঝবা সেটার উপর তোমার প্রশ্ন অবশ্যই অ্যারাইজ হবে। তো তোমাদের যদি কোনো প্রশ্ন মানে মনে আসে যে মিস এটা আবার বলেন বা এটা কি বুঝতে পারি নাই,
তাহলে অবশ্যই করবা, কারণ আমাদের ক্লাস যেহেতু এই মাসে শেষ হয়ে যাবে, এরপরে আমরা শুধু পরীক্ষা নিব, তখন কিন্তু আর বোঝার এরকম অপশন থাকবে না। ঠিক আছে, যেখানে সমস্যা হয় তোমাদের সিলেবাসের ভিতরে ফিনান্সের যেখানে সমস্যা, তোমরা শুধু এই চ্যাপ্টার ভিত্তিক সেটা না, যে কোনো সমস্যায় আমাকে তোমার প্রশ্ন করতে পারবা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন আমরা 3.9 বলি যে কখন কার্যকরী সুদের হার নামিক সুদের হারের সমান হয় ব্যাখ্যা করো। গত ক্লাসটাতে যারা ছিল তারা তো দেখেছো, এই সুদ নিয়ে কিন্তু আমার সুদগুলো একদম ডিটেলসে বলছে। আজকে খেয়াল করেছো শুধু সুদের হার নিয়েই প্রশ্ন, কখন কার্যকরী সুদের হার নামিক সুদের হারের সমান। একটু আমরা বলে নিই, কার্যকরী সুদের হার হচ্ছে আমাদের যেখানে সুদ এবং আসলের উপরে সুদ গণনা করা হয় তখন সেটাকে আমরা বলি কার্যকরী সুদের হার। আর নামিক সুদের হার কি, যখন শুধুমাত্র আসল টাকার উপর একটা নির্দিষ্ট পার্সেন্টেজ, ঠিক আছে, যেমন ধরো 10,000 টাকা ঋণ নিয়েছো, তোমাকে 10% হারে সুদ ধার্য করবে, এরকম একটা নির্দিষ্ট তোমার টাকার অ্যামাউন্ট নির্দিষ্ট, তোমার সুদের হারও নির্দিষ্ট, সেটাকে আমরা বলি নামিক সুদের হার। আর কার্যকরী সুদের হার হচ্ছে যার কোনো কিছু নির্দিষ্ট থাকবে না, যেটা তোমার সুদ এবং আসলের উপর ভিত্তি করে প্রতি বছর বছরে চেঞ্জ হবে। তোমাকে প্রশ্ন করেছে কখন কার্যকরী সুদের হার আর নামিক সুদের হার সমান হয় ব্যাখ্যা করো। আসলে কার্যকরী এবং নামিক সুদের হার তখনই সমান হয় যখন এম এর মান 1 হয়। এম এর মান কি হয়, 1 হয়। একটু খেয়াল করে আমরা দেখি, আবার একটু উদাহরণে বোর্ড শেয়ার করতে হবে আমাদের, তা না হলে আমরা এটা বুঝতে পারবো না। দেখো, প্রশ্ন করেছে যে কখন কার্যকরী এবং নামিক সুদের হার 1 হয়। তো আমি বলেছি যখন আমার এম এর মান 1 হয়, তাহলে আমি আবার একটু সূত্রটা লিখবো। কার্যকরী সুদের হার ই আই আর এখানে সূত্র হচ্ছে 1 প্লাস কে ভাগ এম, উপরে হচ্ছে একটা উপরে হচ্ছে আবার একটা এম। ঠিক আছে, তো আমাদের প্রশ্ন করেছে যে কখন কার্যকরী সুদের হার নামিক সুদের হারের একটা তোমার হচ্ছে সমান হয়। তো কার্যকরী সুদের হার হচ্ছে যেটা তোমার এই যে ফর্মুলাটা এটা এখানে লেখা, এটা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা ইফেক্টিভ অ্যানুয়াল রেট দুটো দিয়ে দেখা যায়। কখন সমান হয়, যখন আমাদের এম এর মান 1 হয়। উত্তর হচ্ছে যখন আমাদের এম এর মান 1 হয়। ঠিক আছে, আচ্ছা দেখো, এম এর মান 1 হলে কেন দুইটা সমান হয়, আসলে কিন্তু এখানে একটা কি আছে বলতো, এন আছে, এখানে একটা কি আছে, এন আছেই কিন্তু। আবার এখানেও যেহেতু তোমার এন আছে, যদি আমার এম এর মান 1 হয়, 1 কে আমি যা দিয়ে গুণ করি আমার উত্তর কি হবে, সেটাই হবে। তাহলে যখন তোমার চক্রবৃদ্ধিকরণের সংখ্যা 1 হবে, মানে তুমি যখন বছরে একবার সুদ পাবা, তখন তোমার কার্যকরী সুদের হার আর নামিক সুদের হার একই হবে। আমি আবার বলছি, যখন এম এর মান 1 হয় তখন কার্যকরী সুদের হার আর নামিক সুদের হার সমান হয়। এম এর মান 1 হলে খেয়াল করে দেখো, কে ধরো কে হচ্ছে তোমার 10%, ঠিক আছে, কে হচ্ছে 10%, এটাকে তুমি যদি 1 দিয়ে ভাগ করো, কে হচ্ছে 10%, তুমি এটাকে 1 দিয়ে ভাগ করো, তাহলে যা তাই থাকবে না, 10 কে 1 দিয়ে ভাগ করো তাই হবে। আবার তোমার হচ্ছে এম এর মান হচ্ছে তোমার 1, আমরা তো কি করলাম, 1 ধরেছি এম এর মান, আর এন হচ্ছে তোমার ধরলাম হচ্ছে তোমার এখানে কত, 5 বছর। তার মানে একটা জিনিস খেয়াল করি, যখন আমার কার্যকরী সুদের হার 1 হবে তখন আমার প্রকৃত সুদের হার আর নামিক সুদের হার যা উত্তর ছিল তাই হবে, কারণ এখানে 10 কে 1 দিয়ে ভাগ করলে যা তাই হবে। আবার তোমার এখানে এন এর মান যাই থাকুক না কেন, তাকে 1 দিয়ে যদি আমি গুণ করি তাই হবে। তাহলে উত্তর কিন্তু আমাদের বইতে সেটাই বলেছে, যখন আমাদের এম এর মান 1 হবে তখন আমাদের এই কার্যকরী সুদের হার আর নামিক সুদের হার উত্তরটা সেম বের হবে। তুমি এখন 10 কে 1 দিয়ে ভাগ করো, 10 হবে।
আবার তুমি এটা পাওয়ার করো, এই এক যেটা সেটা উত্তর সেটা একই হবে। তাহলে দেখো যে জিনিসটা আমি তোমাদেরকে বলতে চাইলাম, এখন সেটা যদি আমরা বইয়ে দেখি, বইতে একই জিনিস বলেছে, তোমাকে যেটা দিতে হবে সেটা না, খেয়াল করে দেখো। বলেছে যে চক্রবৃদ্ধির পৌনঃপুনিকতা, এটা দরকার নেই, বিবেচনা করে যে সুদের হার নির্ণয় করা হয় তাকে কার্যকরী সুদের হার বলে। তুমি লিখবা যে শুধুমাত্র চক্রবৃদ্ধিকরণের সংখ্যা বিবেচনা করে যে সুদের হার গণনা করা হয় তাকে কার্যকরী সুদের হার বলে। আবার যদি নির্দিষ্ট হারে আসল টাকার উপর সুদ গণনা করা হয় তবে তাকে নামিক সুদের হার বলে। অবশ্যই দুইটা সুদের হারের সংজ্ঞা লিখে নিতে হবে। এখন দেখো বলেছে যে নামিক সুদের সাথে বার্ষিক চক্রবৃদ্ধিকরণের সংখ্যা সমন্বয় করে কার্যকরী সুদের হার বের করা হয়। নিচে সূত্রের মাধ্যমে ইআইআর নির্ণয় করা হয়। দেখো ইআইআর বা ইএআর একই কথায়, যে সূত্রটা আমি লিখলাম সেই সূত্রটা দিল ওরা, I1 প্লাস I ভাগ M উপরে M মাইনাস 1। এখন বলেছি যদি সুদের হার বার্ষিক চক্রবৃদ্ধি হয়, অর্থাৎ চক্রবৃদ্ধির সংখ্যা 1 হয়, এই গ নাম্বারটা কিন্তু ভুলে দিয়েছে, খেয়াল করে নিয়ে গ দিচ্ছে, গ কেন আসে, গ নাই। চক্রবৃদ্ধির সংখ্যা 1 হয় তাহলে নামিক সুদের এবং চক্রবৃদ্ধির সুদের হার সমান হবে। আমি তো তোমাদেরকে 1 দিয়ে দেখিয়েছি, তুমি 1 দিয়ে যা ভাগ বা যাই গুণ করো না কেন, যেটা উত্তর তাই হবে, এটা আমরা সবাই জানি। তাহলে আমাদের মূল উত্তর কিন্তু এটুকু হচ্ছে আমাদের মূল উত্তর। আর আমাদেরকে অবশ্যই দুইটা সুদের হারের সংজ্ঞা লিখতে হবে আর ফর্মুলাটাও লিখতে হবে। এই গেল আমাদের 3.9। এগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? সুদের হার নিয়ে যে প্রশ্নগুলো আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের এমসিকিউ তেও আসে, ঠিক আছে? আমি এই প্রশ্নটা এমসিকিউ তে করতে পারি যে কখন কার্যকরী সুদের হার এবং নামিক সুদের হার সমান হয়। তখন আমি দিলাম যখন এম এর মান 1 হয়, তারপর দিয়ে দিলাম 2 হয়, 3 হয়, 4 হয়, তখন তোমাকে সঠিক জায়গাটায় তোমার টিক চিহ্ন দিতে হবে। তার মানে এরকম প্রশ্ন আমাদের এমসিকিউ তো আসতে পারে। আচ্ছা, এই গেল হচ্ছে 3.9। এরপর আসছে দেখো 3.10, শুধু সুদের হার। সুদের হারের প্রশ্নগুলো আমি আগেই বলেছি যে পড়ছি না, আর এগুলো আগে অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট। বলেছে যে সুদের হার হ্রাস একক নগদ প্রবাহের বর্তমান মূল্যের উপরে কি প্রভাব ফেলে ব্যাখ্যা করো। আচ্ছা, বলেছে যদি সুদের হার কমে যায় তাহলে বর্তমান মূল্য যে আমরা বের করব তার মূল্যটা কি হবে বলতো, বাড়বে নাকি কমবে, এটা হলো মূল প্রশ্ন। আমি আবার বলছি, সুদের হার যদি কমে যায়, ধরো তোমার আগে সুদের হার ছিল 10%, এখন তোমার সুদের হার হয়ে গেল 5%, তাহলে এখন তোমার বর্তমান মূল্য বাড়বে নাকি কমবে? একক নগদ প্রবাহ কেন বলেছে? আমরা তো বিভিন্ন ধরনের নগদ প্রবাহ করেছি, যেমন মিশ্র প্রবাহ করেছি, তারপরে তোমার অ্যানুইটি করেছি, কিন্তু এখানে একক বলতে বোঝাচ্ছে যেই অঙ্কের শুধুমাত্র 1 টাকার অ্যামাউন্ট থাকবে, ঠিক আছে? উত্তর হচ্ছে সুদের হার হ্রাসে একক নগদ প্রবাহের বর্তমান মূল্যকে বৃদ্ধি করবে। সুদের হার হ্রাস পেলে বর্তমান মূল্য বৃদ্ধি পাবে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। অনেকেই আমরা উল্টো করে ফেলি, আর ভবিষ্যৎ মূল্য কিন্তু তোমার হবে, কমবে, ঠিক আছে, কিন্তু তোমার বর্তমান মূল্য বাড়বে। বর্তমান মূল্যের সাথে সুদের হারের সম্পর্কটা তোমার নেগেটিভ। দেখো, সুদের হার হ্রাস করলে একক নগদ প্রবাহের বর্তমান মূল্য বৃদ্ধি করবে। একক নগদ প্রবাহের বর্তমান মূল্যের সূত্রটা দেখো নিচে দিয়ে দিয়েছে, এখানে এম এর মান দিয়ে বুঝিয়েছে। উপরের সূত্র থেকে সহজে বোঝা যায় যে কোনো প্রকল্পের সুদের হার মেয়াদ চক্রবৃদ্ধিকরণের সাথে বর্তমান মূল্যের বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। তার মানে কি দেখো, সুদের হার আই, মেয়াদ এন, চক্রবৃদ্ধিকরণের সংখ্যা এম, এই তিনটা আই এন এম, এই তিনটার সাথে বর্তমান মূল্যের বিপরীত সম্পর্ক। তার মানে কি, আই বাড়ুক, এন বাড়ুক আর এম বাড়ুক, বর্তমান মূল্য কমবে। সুদের হার বাড়ুক, মেয়াদ বাড়ুক, চক্রবৃদ্ধিকরণের সংখ্যা বাড়ুক, বর্তমান মূল্য কমবে। কিন্তু ঠিক ভবিষ্যৎ মূল্যের সাথে এটা আবার বিপরীত সম্পর্ক না, এটা সমমুখী সম্পর্ক, ঠিক আছে? তো সেটাই বলছে, অর্থাৎ একটি প্রকল্পের সুদের হার মেয়াদ ও চক্রবৃদ্ধিকরণের সংখ্যা বৃদ্ধি পেলে বর্তমান মূল্য হ্রাস পাবে।
তুমি মুখে মুখে বললা, তুমি যদি চাও এটাকে প্রুফ করতে পারো। তুমি চাইলে একটা ভবিষ্যৎ মূল্য ধরানো 100 টাকা, এখানে 1 ধরলা, সুদের হার 10% ধরলা, এম এর মান 2 ধরলা, আবার এন এর মান 5 ধরে এম এর মান 2 ধরলা। দেখবা যে যত তুমি এম এর মানকে বাড়াবা তত তোমার মূল্যটা কমতে থাকবে। ঠিক আছে, যেহেতু তোমার বিপরীতমুখী সম্পর্ক। তাহলে এই প্রশ্নটা 3 ভাগে আসতে পারে। একটা হচ্ছে সুদের হার বাড়লে বর্তমান মূল্যের উপরে কি প্রভাব পড়ে, আবার আসতে পারে মেয়াদ বাড়লে, আবার আসতে পারে চক্রবৃদ্ধিকরণের সংখ্যা বাড়ে। তাহলে একটা প্রশ্ন 3টা ভাবেই আসতে পারে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলা কিন্তু একটু কি করতে হবে, সংজ্ঞা দিতে হবে সুদের হারের। আর মানে বাড়লে কি করতে হবে সেটা তো বলতে হবে, প্লাস ফর্মুলা দিয়ে আমাদের হচ্ছে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, এই গেল আমাদের 3.10। আচ্ছা, এখন দেখো তো আমি অনেকগুলো প্রশ্ন বলে ফেলেছি, এটার মধ্যে কি কোনো প্রবলেম আছে কিনা তোমাদের? নো মিস, নাই। প্রবলেম নাই না, একটু বারবার করতে হবে, এই আর কোনো বিষয় না, একটু বারবার পড়ে নিলেই হচ্ছে পারা যাবে। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে আমরা 3.11-তে যাচ্ছি। কোন পদ্ধতির মাধ্যমে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয় ব্যাখ্যা করা হয়। এটা আমরা প্রত্যেককে জানি, চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি ব্যবহার করে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয়। ঠিক আছে, তাহলে এইটুকু জাস্ট দেওয়ার পরে তোমার হচ্ছে চক্রবৃদ্ধি বলতে কি বোঝায়, যে সুদ এবং আসলের উপর যে সুদ গণনা করা হয় সেটাকে চক্রবৃদ্ধি বলে। আর তারপরে হচ্ছে যে এখানে একটা ফর্মুলা দিতেও পারো, চাইলে না দিলেও সমস্যা নাই, এই প্রশ্নটা সোজাই আছে যে শুধুমাত্র চক্রবৃদ্ধিকরণ কে দিয়ে চক্রবৃদ্ধিকরণের সংজ্ঞা দিলেই হচ্ছে তোমার এই প্রশ্নটা উত্তর হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো, সময়ের পরিবর্তন বর্তমান মূল্যকে কিভাবে প্রভাবিত করে ব্যাখ্যা করো, অথবা অর্থ সময় মূল্য নির্ণয়ের ক্ষেত্রে সময়ের ভূমিকা ব্যাখ্যা করো। আমরা প্রত্যেককেই জানি যে সময়টা অর্থ সময়ের মূল্য কত বেশি। ঠিক আছে, মানে মেয়াদটা আমাদের এন এর মানের তারতম্যের উপরে কিন্তু তোমার বর্তমান মূল্যের অনেক প্রভাব পড়ে। তো সেই প্রশ্নটা এখন এসেছে যে সময়ের পরিবর্তন বর্তমান মূল্যকে কিভাবে প্রভাবিত করে ব্যাখ্যা করো। একটু আগে আমি বলেছিলাম যে সময় চক্রবৃদ্ধিকরণের সংখ্যা আর হচ্ছে তোমার সুদের হার, এটার সাথে বর্তমান মূল্যের বিপরীত সম্পর্ক, একটু আগেই বলে আসছি। তাহলে সময়টা যদি আমার বাড়ে তাহলে অর্থ সময় মূল্য কমবে। ঠিক আছে, সময়টা বাড়লে অর্থ সময় মূল্য কমবে। তো দেখো সেই জিনিসটা এখানে বলবে। অন্যান্য বিষয় যেমন সুদের হার স্থির রেখে সময় বৃদ্ধি পেলে এককালীন অর্থে বর্তমান মূল্য হ্রাস পায়, অন্যদিকে সময়ের হ্রাস পেলে এককালীন অর্থে বর্তমান মূল্য বৃদ্ধি পায়। বিষয়টি একটু উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা যায়। যেমন দেখো, এই প্রশ্নটা যখন করেছিলাম এই যে 3.10, তখন কিন্তু আমি বলেছিলাম যে এই যে 3টা যে দেখিয়েছিলাম এখানে যে কোনো 3টা থেকেই প্রশ্ন হতে পারে। দেখো বলাও বাকি নেই, চলে আসছে। সুদের হার দিয়ে হতে পারে, মেয়াদ হতে পারে, এবং চক্রবৃদ্ধি হতে পারে। জিনিসটা কিন্তু এই একই জিনিস। এখানে শুধু একটা সূত্র দিয়েছে, পরেরটাতে একটা উদাহরণ দিয়েছে। পরের প্রশ্নটা লেখা বেশি ভালো হয়েছে। ঠিক আছে, আমরা পরের প্রশ্নটার মতো করে দিলে আমাদের জন্য বেশি সুন্দর হবে পরীক্ষায়। দেখো বলেছে যে সময় হ্রাস পেলে এককালীন অর্থে বর্তমান মূল্য বৃদ্ধি পায়, বিষয়টি এটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা যায়। জনাব সুজন আজ থেকে 5 বছর পরে 10,000 টাকা পাবেন, সুদের হার 10%। এই ক্ষেত্রে বর্তমান মূল্য হবে। জাস্ট একটা উদাহরণ, আর কিছুই না। তোমরা যে কোনো অ্যামাউন্ট, যে কোনো কিছু ধরেই উদাহরণটা করতে পারো। তাহলে এটার বর্তমান মূল্য বের হয়ে গেল হচ্ছে তোমার 3,855,855.43 টাকা। ঠিক আছে, এই হলো তোমাদের বর্তমান মূল্য। ঠিক করেছে। ওই উদাহরণটা তো বুঝলাম না, বইয়ে করেছে। বই বললো যে আচ্ছা, বইয়ের উদাহরণটা একটু দেখি, আর আমার কাছে কেমন এলোমেলো লাগছে। জনাব সুজন আজ থেকে 5 বছর পরে 10,000 টাকা পাবে। ঠিক আছে, সুদের হার 10%, এক্ষেত্রে বর্তমান মূল্য হবে
আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, এখানে তোমার হচ্ছে এই যে 5 বছরের যে বর্তমান মূল্য সেটা হচ্ছে আহ তোমাকে একবার দিতে হবে, আরেক জায়গায় হচ্ছে তোমার 10 বছরের বর্তমান মূল্যটা বের করে দিতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই মূল্যটা দেয় নেই, এটা তোমরা ক্যালকুলেটারে বের করে নিবে। এই যে এই জায়গাটা ফাঁকা রয়ে গিয়েছে। ঠিক আছে, এই যে 5 বছর পরে 10,000 টাকা পাবেন, সুদের হার 10%। এই এন এর মান 5 ধরবা, তোমার হচ্ছে ফিউচার ভ্যালু 10,000 ধরবা, আর সুদের হার 10% ধরে একটা বর্তমান মূল্য বের করবা। ক্লিয়ার? আরেকটা হচ্ছে যে 10,000 ধরে তোমার 10 বছর পরে সেটা ওরা দিয়ে দিয়েছে, একটা ওরা দেয় নাই, তো সেই জিনিসটা বের করে নিতে হবে। আচ্ছা এখন দেখো এটা একটু বের করে নিতে হবে উদাহরণটা, জাস্ট যে কোনো উদাহরণ করি এরকম করে দেখো, দেখতে পাবো যে সময় বাড়লে অর্থ সময়ের মূল্যটা আসলে কমে যাচ্ছে, মানে বর্তমান মূল্যের ক্ষেত্রে। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি পরেরটাতে। একটি অর্থের বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করো, বা বর্তমান মূল্য অপেক্ষা ভবিষ্যৎ মূল্য অধিক হয় কেন ব্যাখ্যা করো। ঠিক আছে, এই প্রশ্নটা আমার কাছে মনে হয় প্রত্যেকেরই জানা, মানে জানে যে বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য বেশি হবেই। কারণ ভবিষ্যতে কি থাকে বলতো, মুদ্রাস্ফীতি থাকে। মুদ্রাস্ফীতির কারণে আসলে সময় যত যায় তত যত জিনিসের মূল্যটা বাড়তে থাকে। এটা আমরা প্রত্যেকেই জানি যে 5 বছর আগে আমরা যে জিনিস 10 টাকা দিয়ে কিনছি এখন সেটা কিনতে পারবো না। এটার কারণ হচ্ছে সময়ের সাথে সাথে তোমার মুদ্রাস্ফীতি থাকে। এই জন্য আমাদের সবকিছুই তোমার কি হয়, ভবিষ্যৎ মূল্যটা সবসময় কি হয়, বেশি হয় বর্তমান মূল্য। তো দেখো সেটাই বলেছে যে একটি অর্থের বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য সুদের হার ও সময়ের কারণে বেশি হয়। ঠিক আছে, সুদের হার এবং সময়ের কারণে। এখন বাস্তবিক অর্থে তো আমরা আসলে সুদের হারটা তো ওইভাবে চিন্তা করি না, যে কেন আমাদের একটা জিনিস আগে 10 টাকায় কিনলে এখন সেই টাকায় কিনতে পারছি না। এটা পুরো অর্থনীতির উপরে এই জিনিসটা আসলে বিরাজমান থাকে, কিন্তু আমরা সাধারণ লোকজন এটা মানে মনে করি যে দিন গিয়েছে জিনিসের দাম বাড়বে, এটাই মানে নিয়ম। ঠিক আছে, সেটাই তো বলেছে যে সময়ের কারণে তো বেশি হয়, সাথে আবার কি আছে, সুদের হার। প্রথমত যদি সুদের হার না থাকে তবে বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্য একই হবে। আবার সুদের হার যত বেশি হবে ভবিষ্যৎ মূল্য তত বেশি হবে। অর্থাৎ সুদের হারের সাথে ভবিষ্যৎ মূল্যের ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। তাছাড়া সময় যত বাড়তে থাকবে একটি বর্তমান অর্থাৎ ভবিষ্যৎ মূল্য তত বাড়বে। অর্থাৎ বর্তমান হারের সাথে ভবিষ্যৎ মূল্যের ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। এটা আমরা নিজেরাই বুঝতে পারবো, এটা বোঝানোর কিছু নাই। আচ্ছা এরপরে দেখো বিধি 69 কখন প্রযোজ্য হবে ব্যাখ্যা করো, বা বিধি 69টি বুঝিয়ে লেখো। এই জাতীয় প্রশ্ন আসলে আমাদের বোঝার বিষয়। ঠিক আছে, আর বাকি যেগুলো সব প্রশ্ন তো আর আসলে বোঝানোর দরকার নেই, তোমরাই বুঝতে পারো। যে বিধি 69, আমরা কিন্তু বিধি 72 আর বিধি 69 দুইটা আমাদের সিলেবাসে আছে। তো এই 69টা কখন কার্যকর হয়, যখন অবিরত চক্রবৃদ্ধি তে আমরা সুদের হারে কত সময় পরে একটা বিনিয়োগ দ্বিগুণ হবে সেটা জানার জন্য আমাদের বিধি 72 ব্যবহৃত, সরি 69 ব্যবহৃত হবে। অবিরত চক্রবৃদ্ধিতে কত সুদের হারে কত সময়ে একটা বিনিয়োগ দ্বিগুণ হবে সেটা জানার জন্য 69 ব্যবহার করা হয়। আর যদি এটা বার্ষিক চক্রবৃদ্ধি হতো তাহলে হতো বিধি 72। আমরা ভেতরের আলোচনায় আগে বলে এসেছিলাম এগুলো,
তো দেখো অবিরত চক্রবৃদ্ধি সূত্রটা হবে হচ্ছে তোমার যদি বছর সংখ্যা বের করতে হয় তাহলে 69 ভাগ k, আর যদি সুদের হার বের করতে হয় তাহলে 69/n। এই প্রশ্নটা একটু আমরা ভালো করে পড়বো, ঠিক আছে? এটা কিন্তু আমি স্টার চিহ্ন দিয়েছি, যদি এটা 19-এ এসেছে তো তারপরও আমরা একটু পড়বো, কারণ এই জাতীয় প্রশ্ন আমাদের কাজে লাগবে, এমসিকিউ তো কাজে লাগবে। মিস আমাদের বইয়ে তো মেবি এই দুইটা বিধি আছে, একটা হচ্ছে বিধি 72 আর একটা হচ্ছে বিধি 69। হ্যাঁ হ্যাঁ, এই দুইটাই তোমাদের বইতে আছে, ঠিক আছে? এবং এই দুইটাই তোমাদের সিলেবাসেই আছে। এখান থেকে তোমাদের হচ্ছে আবার এমসিকিউ প্রশ্ন আসে, প্রচুর এমসিকিউ প্রশ্ন আসে এটা থেকে। তো এই জন্য আবার অনেক সময় কি হয়, অনুধাবনেও চলে আসে, অনেক সময় দেখা যায় যে অনুধাবনে চলে আসে। 72 আমরা 9-10-এই পড়েছি, কিন্তু 69টা আমরা কলেজে এসে নতুন করেছি আর কি, এটা আমরা 9-10-এ পড়িনি। আচ্ছা, এরপরে আসতেছে 3.15, এটা পড়ালেই আমাদের সময়টা আসলে শেষ হয়ে যাবে, আমাদের হুট করে কেটে যায়, আমি খেয়াল করি না। তো কার্যকরী সুদের হারটা পড়িয়ে শেষ করে দিচ্ছি। দেখো বলেছে যে কার্যকরী সুদের হার কখন নির্ণয় করতে হয়, দিনাজপুর বোর্ড 2019-এ এসেছে। চক্রবৃদ্ধি সুদ তোমার হচ্ছে যখন চক্রবৃদ্ধির সংখ্যা, যে পৌনঃপুনিকতা শব্দটা প্রায় ব্যবহার করা হচ্ছে, এই শব্দটা তোমরা চাইলে ইউজ করতেও পারো অথবা না ইউজ করলে হয়, কোনো বিষয়ই না, এটা এমনিতেই দিয়েছে। কম্পাউন্ডিং তোমার যে ফ্রিকোয়েন্সি, সেটাকে বাংলাতে রেখেছে চক্রবৃদ্ধি পৌনঃপুনিকতা বিবেচনা করে যে সুদের হার নির্ণয় করা হয় তাকে কার্যকরী সুদের হার বলে। পৌনঃপুনিকতার জায়গায় তোমরা চক্রবৃদ্ধি সংখ্যাও দিতে পারো, এই জায়গাটায় কি দিতে পারো, সংখ্যা, এই শব্দটার জায়গায় যদি কঠিন মনে হয় তাহলে চক্রবৃদ্ধিকরণের সংখ্যা বিবেচনায় করে যে সুদের হার নির্ণয় করা হয় তাকে কার্যকরী সুদের হার বলে। যে সূত্রের মাধ্যমে ইআইআর, একটু আগে সূত্রগুলো অনেকবার দেখেছি আজকে ক্লাসে, দেখানো হলো যখন দুইটি বিনিয়োগের ভিন্ন ভিন্ন সুদের হার দেওয়া থাকে এবং উভয় চক্রবৃদ্ধি ভিন্ন হয় তখন কার্যকরী সুদের হার নির্ণয় করা হয়। এটা কোনো সবাই জানি, যখন আমাদের দুইটা বিনিয়োগে ভিন্ন ভিন্ন সুদের হার দেওয়া থাকে এবং উভয় চক্রবৃদ্ধি ভিন্ন হয় তখনই কার্যকরী সুদের হার আমাদের বের করা লাগে। তাহলে হচ্ছে যে এটা হলো আমাদের একটা বিষয় গেল যে কার্যকরী সুদের হার কখন বের করতে হয়। এরপরে দেখো কিছু কিছু জিনিস আছে আমি তোমাদের বাসায় পড়া দিব, কারণ যেহেতু আমাদের খুব বেশি ক্লাস হবে না, আমি চাচ্ছি কিছু অঙ্ক তোমাদের দেখাতে। এই বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য এটা নিজেরা পড়বা, এটা বুঝতেই পারছি, এটা তো আমরা পারবোই সবাই, যেহেতু ক্লাস করে তোমরা দুজন, আমি জানি তোমরা পারবা। সময়ের সুদের হারের কারণে অর্থ সময়ের মূল্যে পরিবর্তন ঘটে, একটু আগে পড়ে এসেছে, আর আমার পড়ানোর দরকার নেই। গ্রাহকের কাছে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ অপেক্ষা অধিক পছন্দনীয় ব্যাখ্যা করো, অবশ্যই পছন্দনীয়, কারণ সরল সুদ তো কম, একটা নির্দিষ্ট হারে দেওয়া হয়, আর চক্রবৃদ্ধি সুদ যেহেতু সুদ এবং আসলের উপরে গণনা করা হয়, এই কারণে চক্রবৃদ্ধিকরণের সুদের সংখ্যাটা কি হয়, বেশি হয়, ঠিক আছে? এই জন্য গ্রাহক তো অবশ্যই বেশি জিনিসটাই পছন্দ করবে। আচ্ছা, এরপরে দেখো ঋণ পরিশোধ সূচি বলতে কি বোঝায়, এটাও তোমরা নিজেরাই পারবা। চক্রবৃদ্ধিকরণের সংখ্যা বৃদ্ধি পেলে কার্যকরী সুদের হারের উপর কি প্রভাব পড়বে, ঠিক আছে? তো চক্রবৃদ্ধিকরণের একটু আগে এই ধরনের আমরা প্রশ্ন করে এসেছি, চক্রবৃদ্ধি এম এর মান বাড়লে সুদের হার বাড়বে, ঠিক আছে? এটা মূল কথা, এটা নিজেরাই পড়ে বুঝতে পারবে, অনেক প্রশ্ন আছে, এগুলো পড়াতে গেলে তোমার 5টা ক্লাস চলে যাবে। তারপর দেখো চক্রবৃদ্ধিকরণের সংখ্যা পেলে মোট সুদের হারের উপর কি প্রভাব পড়বে, একই কথা, বাড়বে। কখন বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য সমান হয়, ঠিক আছে? যদি তোমার বছরের সংখ্যা, সুদের হার এবং চক্রবৃদ্ধিকরণের সংখ্যা শূন্য হয় তাহলে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য সমান হয়। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট বেশি হচ্ছে এমসিকিউর জন্য। 22 নম্বর প্রশ্নটা, ঠিক আছে? 22 নম্বর প্রশ্নটা আমাদের এমসিকিউতে প্রায় আসে। সময়ের পরিবর্তনের সাথে হওয়ার সাথে কিভাবে বর্তমান ও ভবিষ্যৎ মূল্য এক হতে পারে, এই দুটো একই জিনিস, এটা একটু করে রাখবো আমরা। কখন সুদের হার বৃদ্ধি করা হলে বর্তমান মূল্য সমান ভবিষ্যৎ মূল্য সমান হবে, ব্যাখ্যা করো। এগুলো আমরা পড়ে নিবো, এগুলো খুব মজার একটা বিষয়, এগুলো আমাদের এমসিকিউতে আসে। এরপরে দেখো বলা হয়েছে যে সুদের হার হ্রাস করলে একক কি প্রভাব পড়ে, একটু আগে পড়ে এসেছে, সুদের হার হ্রাস করলে কি হয়, ঠিক আছে? সুদের হার হ্রাস করলে বর্তমান মূল্যের ক্ষেত্রে বাড়ে, বিপরীত সম্পর্ক, আর ভবিষ্যৎ মূল্যের সাথে তোমার হচ্ছে কমে। তো হচ্ছে এরপর কোন পদ্ধতির মাধ্যমে প্রকল্পে বিনিয়োগ পরিমাণ দ্বিগুণ হবে, এই যে একটু আগে
ইয়াস না যে বললাম যে তোমাদের দুইটাই আছে, হ্যাঁ যে 69 পড়েছে, যে বিধি 72 চলে এসছে। ঠিক আছে, 69 আর বিধি 72 এই দুইটাই আমাদের চলে আসছে, দুইটাই হচ্ছে তোমার আহ আমাদের পরীক্ষায় আছে, এবং এই দুইটা ভালো করে পড়তে হবে, এই দুইটা আমাদের ইম্পর্টেন্ট। 69 এবং বিধি 72 আমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এই হিসাবে কিন্তু আমাদের এই প্রশ্নটাও হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন 26। এরপরে আমরা চলে যাচ্ছি পরের পৃষ্ঠা। দেখো অনেক প্রশ্ন, তো এই জন্য আমি বলছি যে এগুলো যদি একটা একটা করে ঘুরে পড়াতে যাই একই জিনিস, তাহলে আমাদের পুরো মাস চলে যাবে। এরপরে যেগুলো আছে যে অর্থ সময় মূল্য, সুদের হারের ভূমিকা, নগদ প্রবাহের ভূমিকা, এগুলোর মধ্যে কিন্তু কোনো বোর্ডেই আসেনি, কোনো বোর্ডেই আসেনি বলে যে তোমাদেরও আসবে না এরকম না। এই প্রশ্নগুলো আগেরটার সাথেই রিলেটেড, তোমরা এগুলা দেখে নিবা নিজেরাই বাসায়। কোনোটাতে যদি সমস্যা হয় তাহলে দেখো আমাকে বলবা, কারণ এখানে দেখো 42টা প্রশ্ন। আমি যদি 42টা প্রশ্ন পড়াতে যাই তাহলে তোমাদের পুরো 5টা ক্লাস চলে যাবে। তাহলে মোটামুটি যেগুলো বোর্ডে এসেছিল, আমি কিন্তু দেখো বোর্ড পর্যন্ত যেগুলা এসেছিল আমি কিন্তু সেগুলা পড়াই দিচ্ছি। এই যে তোমার হচ্ছে বিধি 69